নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সম্পূর্ণা রায় উপস্থিত সকলকে মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকের এই বিশেষ আলোচনা সভায় আমাদের সঙ্গে যুক্ত হতে চলেছেন ডক্টর শুভঙ্কর ঘোষ রায়চৌধুরী। তিনি বর্তমানে রায়দিঘি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। এর আগে তিনি রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরে অতিথি অধ্যাপক হিসেবে দীর্ঘ সময় পাঠদান করেছেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার ও অনুবাদ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে গবেষণায় যুক্ত। শুধু শিক্ষক বা গবেষক হিসেবেই নয়, ডক্টর ঘোষ রায়চৌধুরী একজন সক্রিয় লেখক এবং অনুবাদক। তার লেখা ও অনুবাদ নিয়মিত প্রকাশিত হয় বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে। সাহিত্য, থিয়েটার এবং অনুবাদ এই তিন ক্ষেত্রেই তার কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। আজকে তার আলোচনার বিষয় বিবেকানন্দের ভাবনায় আদর্শ বন্ধু। এই বিষয়ে তার গভীর অধ্যয়ন ও ভাবনা আজকের আলোচনাকে আরো সমৃদ্ধ করবে। এই অনুষ্ঠানে তাকে আমরা পেয়ে আনন্দিত। এখন আমরা ডক্টর শুভঙ্কর ঘোষ রায়চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার। আমাদের আজকের আলোচনার বিষয় স্বামী বিবেকানন্দের ভাবনায় আদর্শ বন্ধু, বা আমি এটাকে আমাদের আলোচনার সুবিধের জন্য বা নিজেও এটা নিয়ে পড়াশুনো করতে করতে ভাবছিলাম আরো সংক্ষেপে আমি বন্ধু বিবেকানন্দ এভাবেও জিনিসটিকে ভাবতে পারি। এই বিষয় নিয়ে আলোচনা করার একটা ইচ্ছে মনে আসে আমার প্রধানত আমার ছাত্রছাত্রীদের কথা ভেবেই। তাদের সাথেই শিক্ষকতার সূত্রে মোটামুটি কম বেশি যুক্ত থাকি এবং তাদের সবার সাথে হয়তো একরকম যোগাযোগ হওয়ার সুযোগ হয়ে ওঠে না, কিন্তু যাদের সাথে হয় তাদের মধ্য দিয়েই আরো যে মানে বৃহত্তর যে এই স্টুডেন্ট কমিউনিটি, তাদেরকে কিছুটা বোঝার চেষ্টা করি এবং যত বুঝি তত মনে হয় যে এমন একটি বিষয় নিয়ে তাদের সাথে যদি কথা বলার সুযোগ কখনো পেতাম বা কখনো পাই, তো সেই রকম একটা ভাবনা থেকেই আহ বন্ধু বিবেকানন্দ বা স্বামীজির ভাবনায় আদর্শ বন্ধু এরকম একটি বিষয়কে উত্থাপন করা। আমি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত একটি গ্রামের কলেজে পড়াই। বেশ কিছু বছর হয়ে গেল ওখানে, এবং ওই জায়গায় কাছে পিঠের থেকে বা দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা পড়াশুনো করতে আসে। প্রত্যেকটা অঞ্চলেরই প্রত্যেকটা জায়গারই কিছু বিশেষ প্রতিকূলতা থাকে, যে কোনো কাজ করতে গেলেই সেটা সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া যায়। আমাদের কলেজেও আমরা দেখি যে কিছু ছাত্রছাত্রী ছেলেমেয়েরা তো তাদেরকে নদী পেরিয়ে ফেরি করে আসতে হয় পড়তে, বা যাদেরকে নদী পেরোতে হয় না, অনেকের ক্ষেত্রেই তারা দূর দূরের গ্রাম থেকে আসে। আমাদের কলেজে মোটামুটি 20 কিলোমিটারের রেডিয়াসে দ্বিতীয় কোনো কলেজ সেভাবে একটা নেই, কাজেই অনেকটা এরিয়া জুড়ে আহ, যে ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক পাশ করছে তাদের একটা ঠিকানা, একটা আস্তানা হয়ে ওঠে এই কলেজ। এবং তারা কত রকম প্রতিকূলতা পেরিয়ে নানা রকম চিন্তা আশঙ্কা মাথায় নিয়েও কলেজে আসে। আর সবকিছু যদি আমি ছেড়েই দিই, অর্থনৈতিক অবস্থা, আহ জীবিকা সংশয় ইত্যাদির কথা আমি যদি বাদও দিই, একেবারে প্রাকৃতিক দিক থেকে দেখলে প্রতি বছর একটা দুটো করে সাইক্লোনে তাদের জীবন একেবারে বিপর্যস্ত হয়ে যায়, যেটা শহরে বসে থাকা আমরা সেভাবে অনুমানও করতে পারি না। এবং তারপরেও তারা আসে।
এবং তারপরেও তাদের চোখ মুখ একই রকম উজ্জ্বল থাকে, নতুন কিছুকে জানার, দেখার জন্য একই রকম আগ্রহ তাদের মধ্যে আমি দেখতে পাই। তাই মানুষের ইচ্ছা শক্তি যে কি পরিমাণ শক্তিশালী, প্রভাবশালী, সেসব কথা তো আমরা নানা জায়গায় পড়েই থাকি। কিন্তু আমাদের আমাদের দেশের যুব সমাজকে দেখলে তা যেন একেবারে স্পষ্ট চোখের সামনে দেখা যায়। তবে সমাজের কথা বলতে গেলে আহ, তার শক্তিশালী দিকটার কথাও যেমন বলতে হয়, তেমনি বলতে হয় আমাদের, মানে আমরা বড়রা কিছুটা যারা ওদেরকে পড়াচ্ছি, ওদের সাথে যোগাযোগে থাকছি, আমাদের একটা দুশ্চিন্তার কথাও বলতে হয়। আহ দুশ্চিন্তাটা হলো এই যে এখনকার যুব প্রজন্ম অনেক কিছুতেই আহ বড্ড বেশি তাড়াতাড়ি নিরাশ বা হতাশ হয়ে পড়ে। আহ, হাল ছেড়ে দেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে চলে আসে। এমন কথা যে তাদের সবার জন্য প্রযোজ্য তা একেবারেই নয়, কিন্তু এটাও অনস্বীকার্য যে নৈরাশ্য বা হতাশার কারণে আজকে এই তরুণ তরুণী, যুবক যুবতীদের বয়সী অনেকের মধ্যে বিভ্রান্তি, উদ্দেশ্যহীনতা এইসব দেখা যাচ্ছে। ব্যর্থতার মুখোমুখি হয়ে প্রায়শই আমরা খুব তাড়াতাড়ি যেন হেরে যাচ্ছি। যত তাড়াতাড়ি আমরা কোনো বিষয়ে উৎসাহী বা কৌতূহলী হই, তারও চেয়ে যেন বেশি তাড়াতাড়ি আমাদের উৎসাহ নিভে যায় হতাশায় ভর করে। আর এই হতাশা লক্ষ্যভ্রষ্ট করে দেয় আমাদের কত কত তরুণ তরুণীকে। এমনকি এর চরম পরিণতিও কিন্তু আমাদের অজানা নয়। আমরা হয়তো মুখ ফিরিয়ে থাকি অনেক সময়, কিন্তু ওই অজানা নয়। ভাবলে অবাক লাগে, অসহায়ও লাগে যে এক্সাক্ট সংখ্যা তো ওইভাবে বলা যায় না, কিন্তু গত কয়েক বছরের খতিয়ান যদি আমরা কম বেশি নিতে থাকি, আমরা দেখব প্রতি বছরই ভারতে প্রায় 13,000 ছাত্রছাত্রী বা ওই বয়সী তরুণ তরুণীরা আত্মঘাতী হয়। কি করুণ ছবি একবার যদি আমরা একটু ভেবে দেখি। স্বামীজি যাদের হাতে আগামী দিনের দেশের, সমাজের, মানুষের দায়িত্ব দিয়ে যেতে চাইছেন, যারা নাম খ্যাতি কিছুর পরোয়া করে না, অনপেক্ষ সেই যুব সমাজ, তার একটা বড় অংশ প্রতি বছর আমাদের এই দরিদ্র দেশের মানচিত্র থেকে মুছে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমি জানি না, মানে এই কথাটা বলার জন্য কোনো ভুল ভাবেই কথাটিকে নেওয়া হবে কিনা, কিন্তু খুবই মনে হয় যে ব্যর্থতা বা হতাশার কোনো ঘটনাই যথেষ্ট কারণ নয়, যথেষ্ট কারণ হতে পারে না হার মেনে নেওয়ার বা আত্মহননের জন্য। আমরা একথা ভাবতেও পারি না, মানে দুর্ঘটনা ঘটে গেলে আমরা মেন্টাল হেলথ নিয়ে প্রচুর আলোচনা করি। আহ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চারদিকে ঘটে চলা অজস্র কথার ভিড়ে সেই আলোচনা, সেই সচেতনতা হারিয়ে যেতে থাকে। তো এমন সব ঘটনায় বা যন্ত্রণায় অভিভূত হয়ে পড়াটাই খুব স্বাভাবিক। তবু যখন আরো খুঁটিয়ে ভেবে দেখি, তখন আমার মনে হয় যে ঠিক কোন কোন কারণে আমাদের তরুণ বন্ধুদের জীবন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে আজকের দিনে, বা বিপথে ভেসে যাচ্ছে। যতবারই ভাবি ঘুরে ফিরে আমি একটাই উত্তর পাই, যে মূলত দুটি বিষয়ের অভাবে। আমি হয়তো মানে আলোচনার পরিসর ছোট বলে ওরকম দুটো বিষয় বলে দিচ্ছি, অনেক বিষয় হতে পারে। আমি আমার আজকের আলোচনার নিরিখে
যদি ভাবার চেষ্টা করি, দুটি বিষয়ের অভাবে এমন ঘটনা বারবার ফিরে ফিরে আসছে। এখনকার যুগ তো প্রাচুর্যের যুগ বলি আমরা, বাহুল্যের যুগ আমাদের অনেকের কাছেই। মানে যদিও সমাজে ধনী দরিদ্র বিভাজন আরো স্পষ্ট হয়েছে, তবু এ কথাও সত্যি যে আমাদের মতো মানুষেরা এখন এমন জীবন যাপন করি যেমন জীবনের কথা আমাদের বাবা ঠাকুরদারা হয়তো ভাবতেও পারতেন না। শুধু অভাব থেকে যায় খুব বেসিক বুনিয়াদি দুটো জায়গায়। আমাদের জীবনে কোনো যথার্থ রোল মডেল নেই, এবং আমাদের জীবনে কোনো সত্যিকারের বন্ধু নেই। রোল মডেল মানে যিনি পথ দেখান, যার জীবন ও কাজ আমাদের সামনে আলোক স্তম্ভের মতো দাঁড়িয়ে আমাদেরকে সেই পথে আকৃষ্ট করে। আর বন্ধু যে পথ চলে আমাদের সঙ্গে, এবং পথে আমার কোথাও কিছু ভুল হলেও যে শক্ত করে আমার হাতটা ধরে রাখে, আমাকে বিপথে যেতে দেয় না। আমাদের বেশিরভাগেই না আছে সেই বন্ধু, না আছে সেই রোল মডেল। এখন আমার ছাত্রছাত্রীরা যারা অনেকে হয়তো লাইভে শুনছে বা পরে রেকর্ডিং এ শুনবে, এ কথা বললে অনেকে হয়তো তারা মনে কষ্ট পেতে পারে, যে কথা উঠতেই পারে যে অবশ্যই আমাদের রোল মডেল আছে, অবশ্যই আমাদের বন্ধু আছে, এমন ভাবে বলে দেওয়ার আপনি কে? বেশ, আপাতত আমি একটা তর্কের খাতিরে ধরে নিলাম যে হ্যাঁ, ঠিক কথা, হয়তো আমাদের রোল মডেল আছে, বন্ধু আছে। কিন্তু এই সূত্রে আমি নিজেকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমি যদি সেই একজন হই যে দাবি করছি আমার রোল মডেল আছে, আমার বন্ধু আছে, আমার প্রশ্নগুলো নিজেকে এরকম কিছুটা, যে আমার যিনি রোল মডেল বলে যাকে আমি মনে করছি, তিনি কি তার নিজের উদাহরণের মধ্য দিয়ে জীবন গঠনের কোনো শিক্ষা আমাকে দিচ্ছেন? আমার রোল মডেল কি আমাকে চরিত্র গঠনের কোনো শিক্ষা দিচ্ছেন? একইভাবে বন্ধুর সূত্রে আমি প্রশ্ন করি নিজেকে, যে বন্ধুর কাছে আমি যখন, ধরে নেওয়া যাক, আমার মনের কথা বলছি, কোনো সমস্যার কথা বলছি, তখন সেই বন্ধু কি তার মোস্ট জেনুইন কনসার্ন থেকে আমার সেই সমস্যাগুলোর সমাধান আমার সঙ্গে পথে চলে খোঁজার চেষ্টা করছে? আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি যে সেই বন্ধু যাকে আমি বন্ধু নামটা দিয়েছি, পরিচয়টা দিয়েছি, সেই বন্ধু কি আমার কেবলই সফল সময়ের বন্ধু, সুখের সময়ের বন্ধু, নাকি আমার কঠিনতম সময়েও সে একই রকম ধৈর্য ও ভালোবাসা নিয়ে আমার পাশে থাকছে? বা পক্ষান্তরে আমি নিজেকেও প্রশ্ন করতে পারি, আমিও কি যাদের যাদের বন্ধু হয়েছি তাদের প্রতি এই কর্তব্যগুলো পালন করছি বন্ধু হিসেবে? আমি যথার্থ বন্ধু পাচ্ছি কিনার চেয়েও বড় প্রশ্ন হয়ে ওঠে সেখানে আমি যথার্থ বন্ধু হচ্ছি কিনা। তা এই প্রশ্নগুলো নিজেকে আহ, করে তার উত্তর যদি নিজের মনেই পজিটিভ অ্যাফার্মেটিভ একটা কিছু হয়, তাহলে ঠিক আছে। কিন্তু যদি উত্তরগুলো নেগেটিভ হয়, তবে কিন্তু বেশ চিন্তার কথা। তাহলে আর একবার ভেবে দেখার প্রয়োজন আছে এখানে। আবার একটুখানি ফিরে গিয়ে বলি যে আমরা কেন এই বিষয়গুলো নিয়ে, মানে আমরা যারা এই যুব প্রজন্ম এখন, তারা সে বয়সের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের ছাত্রছাত্রীরা, আহ, বা এই ছাত্রছাত্রী সমাজ যাদের মুখগুলো বদলে যায় কিন্তু এই যে আহ, বয়সের স্প্যানটা এটা প্রায় একই থেকে যায়। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা এত দুশ্চিন্তা করি কেন? কারণ আমাদের মধ্যে সত্যি অনেকেই, আমরা অনেকে রোল মডেল হিসেবে ধরি,
বন্ধুর দিক থেকেও যদি সোশ্যাল মিডিয়া দেখতে যাই, আমাদের বন্ধুর খামতি নেই। সোশ্যাল মিডিয়ার নিরিখে আমাদের বন্ধুর তালিকাও পুরোতে চায় না। কিন্তু একটা জিনিস ভেবে দেখার মতো, যে রোল মডেল হিসেবে যেসব জনপ্রিয় মানুষের পূজা আমরা করছি, তার মধ্যে দিয়ে, সেই পূজার মধ্যে দিয়ে অনেক সময় তাদের যে বিত্তবান, শৌখিন, বিলাসবহুল একটা জীবন, সেই জীবনের কোনো একটা ছবিকে যেন আমি ছোঁয়ার চেষ্টা করছি। যখন আমি রোল মডেলকে আইডলাইজ করছি, আমার সবসময় যেন মনে হতে থাকছে যে আমাকে এরকম হতে হবে, ওই রকম প্রাসাদোপম বাড়িতে আমাকে থাকতে হবে, আমাকে ওই গাড়িটাই কিনতে হবে, ওই ব্র্যান্ডের সানগ্লাসই আমাকে পরতে হবে, চুলের স্টাইলটা ওরকমই হতে হবে, অ্যাটিটিউডটা ওরকমই রাখতে হবে। আমাদের কাছে রোল মডেল অনেকটা এইরকম একটা স্তরে নেমে আসে না? রোল মডেল আমাকে ইন্সপায়ার করবে, প্রেরণা যোগাবে বড় হওয়ার, কিন্তু এই এক্ষুনি যে উদাহরণগুলো দিলাম, একে তো ঠিক অনুপ্রাণিত হওয়া বলা যায় না, এ তো এক ধরনের প্রলুব্ধ হওয়া, প্রলোভনের মতো। আমি কিন্তু একবারও বলছি না যে যে মানুষদের রোল মডেল বলে আমরা মনে করছি তাদেরকে রোল মডেল মনে করা উচিত না। যাদেরকে রোল মডেল ভাবছি তাদের নিজস্ব ক্ষেত্রে পারদর্শিতা নেই এমন নয়, তারা অসম্ভব পারদর্শী, সফল কিছু মানুষ। তাদের পারদর্শিতার পেছনে তাদের শ্রম নেই এটা হতেই পারে না। অবশ্যই তারা পরিশ্রমের মধ্যে দিয়েই হয়তো এই জায়গায় এসে পৌঁছেছেন। কিন্তু আজকের দিনে সমস্যাটা হয়ে যায় প্রচারের আলোয়। প্রচারের আলোয় এইসব শ্রম ইত্যাদি ধরা পড়ে না। ধরা পড়ে বেশিরভাগ সময় শুধু বাহ্যিক কিছু আড়ম্বর, গ্ল্যামার আমরা বলি, এবং আমরা সেই গ্ল্যামার দ্বারা প্রলুব্ধ হচ্ছি। একে তো আর যাই হোক রোল মডেলকে অনুসরণ করা বলা চলে না। তাহলে আবার সেই প্রথম প্রশ্নটা আমি ফিরে যাই, যে আমাদের রোল মডেল কি আমাদের জীবন গড়তে সাহায্য করছেন? জীবন কিসের ওপর গড়বো আমরা? বাড়ি কিসের ওপর গড়ি? আগে একটা ভিত তৈরি করতে হয়, তার ওপর বাড়ি। জীবনও সেরকম, আগে একটা স্ট্রং ফাউন্ডেশন চাই, তাহলে দেখা যাবে জীবনও ভালোভাবে গড়ে উঠছে। তাই বারবার ওই নিজেকে প্রশ্ন করে যাই যে রোল মডেল বলে যাকে ভাবছি, তিনি আমাকে এই দুটো জিনিস দিচ্ছেন কিনা। এক, উচ্চতর একটা আদর্শ, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার চোখটা যেন ওপরের দিকে থাকে, কোনো একটা টার্গেট, একটা লক্ষ্যে, যেমন তেমন লক্ষ্য না, সেই লক্ষ্যের কথা আমরা আসছি। আর উচ্চতর একটা আদর্শ, আর সেই আদর্শে পৌঁছানোর জন্য একটা ভিত, একটা ফাউন্ডেশন, একটা ব্লু প্রিন্ট। কারণ দেখুন, ভিত ছাড়া আদর্শ অর্থহীন। মানে এটা অনেকটা ওরকম হয়ে যায় যে আমি চাঁদে পৌঁছতে চাই, অথচ অ্যাস্ট্রোনট হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। তাহলে কি আমার আর কোনোদিন চাঁদে পৌঁছানো হবে? আর আদর্শটাও কি বাছছি সেটাও খেয়াল রাখা প্রয়োজন। আদর্শের নামে আমরা অনেক সময় অনেকেই এমন কিছু বেছে থাকি যা কোনোভাবেই আদর্শ তাকে বলা যায় না, বড়জোর সেটা একটা শর্ট টার্ম বা লং টার্ম অবসেশন, ইনফ্যাচুয়েশন উইথ সামথিং। যেমন ধরা যাক আমাদের প্রত্যেকের, অনেকের ক্ষমতার প্রতি সাংঘাতিক একটা প্রেম, যে কোনো উপায় ক্ষমতা পেতে চাই এবং প্রদর্শন করতে চাই। আজকে চারদিকে তাকালে সবই বেশি চোখে পড়ে। পাওয়ার হাংরি পিপল, এনি সর্ট অফ পাওয়ার, আমাদের লাইফ লং অবসেশন পুরো। মানে একেবারে তিনটে তো হাতে ধরে বলে দেওয়া যায়: পাওয়ার অফ ওয়েলথ, সম্পদের ক্ষমতা প্রদর্শন, সম্পদশালী হওয়া; পাওয়ার অফ পিপল, লোক বল থাকা, তাতে অহংকারী হওয়া, গর্বিত হওয়া, দাম্ভিক হওয়া; আর পাওয়ার অফ হেলথ, ধরে নেওয়া যাক যৌবন,
সুন্দর স্বাস্থ্য, সুন্দর চেহারা। এই তিনটে উল্লেখ করলাম কারণ আমাদের আহ, সেই খুব বিখ্যাত একটি স্তোত্রে আচার্য শঙ্কর বলছেন যে, সংস্কৃত উচ্চারণ তো ভালো পারি না, এমনি মানে বলছি যেভাবে পারি, যে মা কুরু ধন জন যৌবন গর্বম হরতি নিমেষাৎ কালহ সর্বম। ধন, জন এবং যৌবন, এই তিনটে নিয়ে কখনো গর্ব করো না, অহংকার করো না। কারণ এক নিমেষে কাল, সময়, মহাকাল সব কিছু হরণ করবে। তাই এইটা মাথায় রেখে লেট আস বি ভেরি কেয়ারফুল ওয়াইল ফিক্সিং আওয়ার আইডিয়াল। ঠাকুর কথামৃতে বলছেন যে রাজার সঙ্গে দেখা হলে আলু কুমড়ো চাইবে না, আরো ভালো কিছু জিনিস চাইবে। সেই রকম যে যদি চাইতেই হয় ক্ষমতা বা যা কিছু, যেটা যেটা শেষ আছে, যার অন্ত আছে, এবং যেটা একটা অত্যন্ত সংকীর্ণ স্বার্থান্বেষী স্বার্থপর জিনিস, সেটা কেন চাইবো? চাইলে তার থেকে বেটার কিছু চাইবো, আলু কুমড়ো না চাই আরেকটু ভালো জিনিস চাইবো, সামথিং হায়ার দ্যান দ্যাট। ধরে নেওয়া যাক উই উইশ ফর এ গুড ক্যারেক্টার, সুন্দর মনে সুন্দর চরিত্রের একটি মানুষ হয়ে ওঠার প্রার্থনা করব, চাইবো সেটাই আমার আইডিয়াল হোক। যেটা এমন কিছু চাইবো যেটা আমার জীবদ্দশায় শুধু আমাকে নয়, আমার চারপাশের মানুষগুলোকেও একটু ভালো থাকতে সাহায্য করবে, এরকম একটা কিছু আমরা চাইতে পারি। আবার রোল মডেল থেকে বন্ধুর কথায় যদি আসি, ভালো বন্ধুর ক্ষেত্রেও আমরা দেখি যে বারবার ওই প্রশ্ন করে যাওয়া, বন্ধু কি বিপদে আমার হাতটা শক্ত করে ধরছে? আমি বন্ধু হিসেবে কি বিপদের সময় আমার বন্ধুর হাতটা শক্ত করে ধরছি? আমি কি তার সমস্যা তার পাশে থেকে সামলাচ্ছি? আর বন্ধু কি ওই শুধু সুখের সময়ের বন্ধু, না কঠিন সময়ও আমি তার পাশে থাকতে পারছি, নাকি সুযোগ বুঝে সরে যাচ্ছি? এই জিনিস তো আমরা দেখে দেখে এখন আর মানে কুল পাওয়া যায় না যে সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ড লিস্টে অজস্র বন্ধু, 2000, 3000, 5000 বন্ধু, অনেক ফলোয়ার্স, অথচ সেই মানুষটি যখন অবসাদে ভোগেন, সেই প্রয়োজনের সময় সত্যিকারের কথা বলার কিন্তু তার কাছে কেউ নেই। এমন উদাহরণ আমাদের চারদিকে অনেক অনেক। আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, তো আমাদের ফার্স্ট ইয়ারে শেক্সপিয়ারের সনেট পড়তে হতো। সনেট নাম্বার 116 একটা ছিল, পড়তে হতো আমাদের। আহ, সেই কবিতার একটা লাইন, কবি বলছেন যে লাভ ইজ নট লাভ উইচ অল্টার্স ওয়েন ইট অল্টারেশন ফাইন্ডস। যে যে ভালোবাসা মন মতো বিকল্প পেলেই সেই দিকে হেলে পড়ে, সে ভালোবাসার, ওই ভালোবাসা নামটারই যোগ্য নয়। তাহলে ভালোবাসা কেমন হবে? বা এখানে আমাদের আলোচনায় বন্ধুত্ব, বন্ধুত্ব তো সেই ভালোবাসাই তো ফাউন্ডেশন। ভালোবাসা মানে তার ওই কেবল রোমান্টিক লাভ অ্যাফেয়ারের কথা বলা হচ্ছে না, ওয়াইডার সেন্সে ভালোবাসা কেমন হবে? সেই কবিতাতেই ওই সনেট 116 শেক্সপিয়ার আবার বলছেন যে ইট ইজ অ্যান এভার ফিক্সড মার্ক দ্যাট লুকস অন টেম্পেস্টস অ্যান্ড ইজ নেভার শেকেন। প্রচন্ড ঝড়ের মুখেও যে ভয় পায় না, যে ডরায় না, যে অবিচল থাকে, বন্ধুর ভালোবাসা হবে এইরকম। যদি এমন ভালোবাসা দিতে না পারি আমি বন্ধু হয়ে, এবং যদি এই অবিচল সঙ্গ না পাই, তবে বলতেই হয় আমরা সবাই সবার ক্ষণিকের বন্ধু, কেউই কারুর পরাণ সখাটখা নই। তাই আহ, জীবনে এই দুটো বিষয় যদি একটুখানি আমরা তরুণ ছাত্রছাত্রী সম্প্রদায় আমরা একটু সতর্ক থাকি, দায়িত্ব নিয়ে সেই বিষয়ে মনোযোগ দিই, তাহলে কিন্তু
আমার ধারণা যে আমাদের অনেক বড় বড় সমস্যাও সমাধানের পথে এগিয়ে যাবে। যেমন ভাবে শরীরকে রোগ ভোগের হাত থেকে বাঁচাতে আমরা আগে থাকতে সাবধানতা অবলম্বন করি না, সে তেমনি মনকেও বিপথে চালিত হওয়া থেকে, হতাশ হওয়া থেকে রক্ষা করতে আমাদের এই সাবধানতাটুকু অবলম্বন করতেই হবে। একজন সত্যিকারের বন্ধু আর উচ্চতম আদর্শে প্রতিষ্ঠিত একজন রোল মডেল নিজের জন্য বেছে নিতে হবে। আর যদি একজনের মধ্যেই এই দুটি পাওয়া যায়, টু ইন ওয়ান, আমরা যেরকম বলি যে তিনি বন্ধুও হলেন আবার রোল মডেলও হলেন বটে, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু আমরা বলবো যে তা আবার কি সম্ভব? কারণ বন্ধু সে তো আমার স্তরের মানুষ, আমার মতোই তার চিন্তা ভাবনা, জীবনযাপন। আর রোল মডেল তো সে বিখ্যাত সেলিব্রিটি কেউ হবেন, আমাদের থেকে অনেকটা ওপরে তার অবস্থান। কিন্তু কি জানেন তো যে এই রোল মডেল আর বন্ধু একাধারে হওয়া সম্ভব। আমাদের কাছেই এই স্বামী বিবেকানন্দ একজন আছেন, আমার এবং আমার মতো আরো অনেকের অভিজ্ঞতাই বলে। স্বামী বিবেকানন্দের কথা তো আমি আমার অগ্রজদের কাছেই প্রথম শুনেছি, তাদের হাত ধরেই স্বামীজির কাছে আসা। তারাও বলেছেন এবং তারপর স্বামীজিকে জানতে জানতে আমি নিজেও অনুভব করেছি যে স্বামীজি একাধারে আমাদের বন্ধু এবং রোল মডেল হতে পারেন। ইনফ্যাক্ট এটাও বলতে পারি যে স্বামীজিকে যুগপৎ বন্ধু এবং রোল মডেল হিসেবে গ্রহণ করলে তবেই তাকে যেন সম্যকভাবে পাওয়া যায়। বন্ধু আর রোল মডেল তো আপাতভাবে একে অন্যের থেকে বহু দূরে অবস্থিত দুটো গ্রহের মতো, তাই না? কিন্তু এই মানুষটির ক্ষেত্রে তারা আপাত বিরুদ্ধ নয়। স্বামীজির জীবনের 3-4টে ঘটনার কথা যদি, মানে অসংখ্য ঘটনা, কতজন যে কত ঘটনার কথা বলেছেন সে তো ইয়ত্তা নেই, সে বলতে শুরু করলে আর আলোচনা ছেড়ে অন্যদিকে চলে যাওয়া হবে। এই 3-4টে ঘটনার কথা ছোট ছোট আমরা যদি স্মরণ করি, তাহলেই দেখব যে তার বন্ধুতা ছিল এমনই যে সেই বন্ধুত্বের মধ্যে দিয়ে তার আদর্শ প্রকাশ পেত। আর যখন তিনি বিশ্ববিখ্যাত বিবেকানন্দ, দা স্বামী বিবেকানন্দ, একেবারে প্রতিষ্ঠিত রোল মডেল, তখনও তার আলাপ, আচরণ, এই সবকিছুর মধ্যে দিয়ে প্রকাশ পেত একেবারে একান্ত ব্যক্তিগত অনুভূতি প্রবণ যে বন্ধু সত্তা, সেইটা। স্বামীজির এরকম কত গল্প আছে, আমরা মানে সবই কম বেশি জানি, শুনতে শুনতেই হয়তো মনে পড়ে যাবে। তবু এই কথার সূত্র ধরেই একটা দুটো যদি বলি, একটা খুব সুন্দর বই আছে, এই আজকে আলোচনাটা আহ, যে নাম দিয়ে শুরু করলাম সেই নামটা একেবারেই আমার নিজের দেওয়া নয়। একটি বইয়ের আহ, নাম থেকেই আমি প্রায় অনুপ্রাণিত হয়ে এরকম একটা নাম ব্যবহার করলাম। শঙ্করী প্রসাদ বসুর বন্ধু বিবেকানন্দ, আনন্দ পাবলিশার্স থেকে বেরোনো একটা বই। অপূর্ব বই। মানে স্বামীজিকে আমরা যারা পড়ছি, প্রথম প্রথম যারা পড়ছি, তাদের জন্য এই বই একেবারে গোল্ড মাইন বলা যেতে পারে। তো সেই বইয়েরই, যেখানে স্বামীজিকে বন্ধু হিসেবে আহ শঙ্করী প্রসাদ বসু দেখছেন, খুঁজছেন, জানছেন, সেই উত্তরাখণ্ডের পথে স্বামীজি পাহাড়ের রাস্তা ধরে এগিয়ে চলেছেন, আহ সঙ্গে একজন প্রবীণ সাধু, প্রবীণ সন্ন্যাসী, তার সাথেও পথে দেখা হয়ে গেছে, তারা দুজনে মিলে এগোচ্ছেন। সাধু যিনি, তিনি স্বামীজিকে একেবারে নিজের আত্মীয়ের মতোই ভাবছেন, বন্ধুর মতোই ভাবছেন। তা প্রবীণ সাধু অনেকটা পথ চলে তার আর শরীরে আহ, জোর নেই, তিনি একেবারে ক্লান্ত, বিধ্বস্ত হয়ে পড়েছেন এবং তিনি একটা জায়গায় বসে পড়ে স্বামীজিকে বলছেন যে আমার পক্ষে আর সম্ভব হবে না, এই আমি বসলাম, এরপরে যদি শরীর থাকে, আবার যদি সুস্থ বোধ করি, আমি এগোবো, না হলে এই বসে পড়লাম।
এবার স্বামীজি দেখছেন যে একেবারে জনমানব শূন্য একটা জায়গা, ঘন বনাঞ্চল, পাহাড়ি, সেইখানে এই অবস্থায় বসে পড়া মানে মৃত্যু এক প্রকার নিশ্চিত। তা স্বামীজি অনেক তাকে বোঝানোর চেষ্টা করছেন যে চলুন আর কিছুটা পথ, এই সেই, কিছুতেই তিনি আর মানে মনে জোর নিয়ে উঠে দাঁড়াতে পারছেন না। শেষে স্বামীজি তাকে বলছেন যে আপনি একবার পেছনে ফিরে দেখুন তো, আপনি কোথা থেকে যাত্রা শুরু করেছিলেন। তো সেই প্রবীণ সন্ন্যাসী পেছনে সত্যি সত্যি তিনি তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন যে সেই দূরে যেই পথ দিয়ে তিনি হাঁটা শুরু করেছিলেন সে এখন কত দূরে, কোন যেন অন্য উপত্যকা, একেবারে এইটুকু ছোট সুতোর মতো তাকে দেখা যায় কি যায় না। তিনি এতটা পথ পেরিয়ে, স্বামীজি এবার বলছেন যে আপনি ভাবুন, আপনি ওখান থেকে হাঁটা শুরু করে এতটা পথ পেরিয়ে এলেন, আর সামনের এইটুকু পথ আপনি যেতে পারবেন না? এ কখনো সম্ভব? এটা একটা কথা হলো? আশ্চর্য ব্যাপার, স্বামীজির এইটুকু কথায় এই বৃদ্ধ সন্ন্যাসী যেন মনে অদ্ভুত জোর পেলেন, এবং আবার তিনি স্বামীজির হাতটা ধরে উঠে হাঁটা শুরু করলেন সেই পথে। এই একটি উদাহরণ যে স্বামীজি বন্ধু হয়ে কিরকম হেরে না যাওয়া, তার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এগিয়ে চলার যে জোর, সাহস, সেই আদর্শ তিনি তার সহযাত্রীর মধ্যে যেন রেখে দিয়ে গেলেন। একদম ছোটবেলা যখন স্বামীজি স্বামীজি নন, যখন তিনি নরেন বা বিলে, সেই সময়কার কথা, সেই বন্ধুরা সবাই মিলে চাপা গাছে উঠে খেলতেন, আহ আর ফুল টুল তুলতেন সেই গাছের থেকে, ডালের দোল খেতেন। আর সেই গাছ যার বাগানের, সে যারপরনাই বিরক্ত হতো। তারপরে তিনি একদিন বাচ্চাদের কাছে একটা গল্প ফেলেছেন যে তোরা তো ওই গাছে উঠিস, এই গাছে ব্রহ্মদৈত্য থাকে, আর সে আমাকে বলেছে যে ছেলেগুলো বড্ড জ্বালায়, এরপরে তককে তককে আছি, যেদিন এদের দেখা পাবো ঘাড় মটকাবো। তো ছেলেদের তো একেবারে আত্মারাম খাঁচা ছাড়া, তারা তারপরে আর একদিন দুদিন তিন দিন সে গাছের ধার কাছ মাড়ায় না। এদিকে তারা দেখে তারা যে অন্য জায়গায় খেলতে গেছে, সেখানে বিলে নেই। বিলে কোথায়? বিলেকে খুঁজতে খুঁজতে 3-4 দিন পর তারা আবার সেই ভয় ভয় বাগানের আশপাশটা দিয়ে গিয়ে দেখছে বিলে সেই চাপা গাছে চড়ে বসে আছে, সেখানে বসে সে দোল খাচ্ছে। আর তারা তো হই চই করে বিলেকে ডেকে, তোর কি মাথা খারাপ হলো নাকি, শুনলি না বলে গেছে এরকম ব্রহ্মদৈত্য সে ঘাড় মটকাবে, আর তুই কি ব্রহ্মদৈত্যের অপেক্ষায় বসে আছিস, এই সব। তো বিলে তখন হাসতে হাসতে নেমে এসে বলছে যে তোরা হচ্ছে, তোদেরও যেরকম বুদ্ধি, ব্রহ্মদৈত্যের যদি ঘাড় মটকানোর হতো সে কি এতদিনে মটকাতো না? আমরা কম অত্যাচার করেছি? সে কি প্রথমে গৃহস্বামীর কাছে গিয়ে কমপ্লেন জানাবে যে বড় জ্বালাচ্ছে, তারপর একদিন সময় আসবে সে ঘাড় মটকাবে? কাজেই ভয় দেখিয়ে আমাদেরকে একটা কিছু কাজ করা থেকে বিরত করার চেষ্টা করা হচ্ছে। এই ভয় জিনিসটি তো কোনোদিনই স্বামী বিবেকানন্দের ডিকশনারিতে বিশেষ একটা ছিল না। তাই এই যে একটা ছোট্ট উদাহরণ, কত ছোটবেলা, বন্ধু হিসেবে তার অন্যান্য বন্ধুদের কাছে তিনি বীর হিসেবে যেন তার এই কাজটা তাকে বীর হিসেবে ঘোষিত করলো। আলমোড়ার পথে স্বামী অখণ্ডানন্দের সাথে স্বামীজি হাঁটছেন, হাঁটতে হাঁটতে একসময় তৃষ্ণায় মানে গলা টলা শুকিয়ে গেছে, দীর্ঘ দীর্ঘ পথ, জলের কোনো দেখা নেই। একটা জায়গায় একেবারে মানে পথে লুটিয়ে পড়েছেন, যে জল না পেলে আর এগোতে পারবো না, স্বামীজি নিজে লুটিয়ে পড়েছেন। আহ, সেই সময় কিছুটা দূরে এক মুসলমান ফকির, তার এক একটা জলের পাত্রে কিছুটা জল ছিল, সে কোনো মতে এনে, অখণ্ডানন্দজি তখন গেছেন জলের খোঁজে আশেপাশে, সেই মুসলমান ফকির জল এনে স্বামীজির হাতে দেওয়ার চেষ্টা করছে যে নিন জলটা, নিন খান। স্বামীজি বলতেও পারছেন না, শুধু ওই ইশারায় দেখাচ্ছেন যে খাইয়ে দাও, আমার এখন মানে জল হাতে ধরে খাবো সেই শক্তিও নেই। আর সেই ফকির খুব ইতস্তত করছে যে আমি মুসলমান ফকির, আমি হিন্দু সন্ন্যাসীকে খাওয়াবো, এ তো ঠিক কথা নয়, এ কি উচিত হবে? কিন্তু স্বামীজির অবস্থা দেখে শেষে সে
আর কিছু ভাবনা চিন্তা না করে জল খাইয়ে দিয়েছে স্বামীজি। তারপর জল টল খেয়ে ধরে প্রাণ এসে তিনি উঠে বসেছেন। উঠে বসার পর এই ফকির যিনি তিনি বলছেন যে কিন্তু এ তো এক মহা পাপ হয়ে গেল, আপনি আমি একজন মুসলমান, আমার হাত থেকে আপনি জল খেলেন। স্বামীজি তাকে থামিয়ে দিয়ে বলছেন, না, তোমার অন্য কোনো পরিচয় জানি না, তুমি আমার ভাই। এই হচ্ছে বন্ধু বিবেকানন্দ, যে কি অবলীলায়, কি সাবলীল ভাবে তিনি অপরিচিত মানুষকে এইভাবে বন্ধুত্বের আলিঙ্গনে জড়াতেন। এবং সেই আলিঙ্গনটি যেন উল্টো দিকের মানুষটির কাছে একটা আদর্শের প্রতিচ্ছবি হয়ে উঠতো, যে তাকে কোন দিকে তাকিয়ে বাকি জীবনটা অতিবাহিত করা প্রয়োজন, অতিবাহিত করা উচিত। আর আমার মনে আছে গত দিনের যে আলোচনাটা, সেই আলোচনাতেও আমরা ওই একটি ঘটনার কথা বলছিলাম। বিখ্যাত আহ, গিরিশচন্দ্র ঘোষ, নাট্যাচার্য গিরিশ ঘোষের সঙ্গে স্বামীজির একটা ছোট্ট তর্ক। তখন স্বামীজি, সেই স্বামী বিবেকানন্দ, আহ বলরাম বসুর বাড়িতে বসে বেদ পাঠ হচ্ছে, বেদের ব্যাখ্যা করছেন স্বামীজি। তখন তিনি রোল মডেল, লিটারালি রোল মডেল। এই আগের যে উদাহরণগুলো দিলাম সেগুলো সব বন্ধু হিসেবে, অপরিচিত পায়ে হেঁটে চলা এক সন্ন্যাসী, বা আরো ছোটবেলায় একেবারে পাড়ার বন্ধুদের সঙ্গে বন্ধু, এরকম। কিন্তু এই হচ্ছে রোল মডেলের কথা, যে তিনি বলরাম বসুর বাড়িতে বসে ভক্ত শিষ্যদের সঙ্গে বেদ পাঠ, বেদ ব্যাখ্যা ইত্যাদি করছেন। এমন সময় গিরিশ বাবু এসে ঢুকেছেন, এবং স্বামীজি তাকে দেখে ওই মজা করেই বলেছেন যে কেষ্ট বিষ্টুদের নিয়েই তো গোটা জীবনটা কাটিয়ে দিলে, এইসব বেদ চর্চা তো আর হলো না। গিরিশ ঘোষ তখন স্বামীজিকে একটুখানি খোঁচা দেওয়ার মতো করেই বলছেন যে সে হলো না বটে, কিন্তু নরেন, তুমি আমায় একটু উত্তর দাও এবার, যে আজ 3 দিন হলো ওই বাড়িতে পাত পড়ে না, অথচ সেখানে 30 জনের যৌথ পরিবার, রান্না বান্না হতো। আজ গুন্ডারা ওই বাড়ির কুলস্ত্রীকে মারধর করে তার সর্বস্ব হরণ করেছে। আজ অমুক বাড়ির বিধবাকে সমস্ত সম্পত্তি তার লোপাট করে তার ভাসুর দেওর খুব সুখে আছে। অমুক জায়গায় ভ্রূণ হত্যা হচ্ছে। এই সব কিছুর সমাধান তোমার বেদ কি দেয়? স্বামীজির মুহূর্তে একটা ভাব পরিবর্তন হলো, তার চোখ জলে ভরে গেল এই কথা ভাবতে ভাবতে, এবং তিনি বাকিদের থেকে আড়াল করার জন্যই ঘর থেকে বেরিয়ে গেলেন। এবং যখন স্বামীজি ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী গিরিশ ঘোষকে একটু রাগত ভাবেই বলছেন যে মশাই, আপনি যা করেন না, কি সুন্দর আমরা বেদ চর্চা করছিলাম, এই জগতের যাবতীয় যা দুঃখ কষ্ট ভুলেছিলাম, আপনি এসে সমস্তটা মাটি করলেন। এরকম একজন বেদের ব্যাখ্যাকর্তা পুরুষ, তিনি কি নিমগ্ন চিত্তে বেদের ব্যাখ্যা আমাদের সামনে করছিলেন, আপনি সেই সব ভুলিয়ে কি নাকি কথা বলে তাকে কাঁদিয়ে দিলেন। গিরিশ ঘোষের উত্তর এখানে ভারী সুন্দর। গিরিশ ঘোষ বলছেন যে তোর গুরুকে আমি মানি, তিনি বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলে নয়। স্বামীজি বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ পণ্ডিত, এই তো তার মানে রোল মডেল হওয়ার একটা বিশিষ্ট দিক, একটা ডাইমেনশন। স্বামীজি শাস্ত্র পাঠ এবং মানে বেদের ব্যাখ্যাকর্তা, বেদের ইন্টারপ্রিটার হিসেবে তার যে সুখ্যাতি, বেদান্তের ইন্টারপ্রিটার হিসেবে তার যে সুখ্যাতি, এ তো তার রোল মডেল হওয়ার একটা ডাইমেনশন। কিন্তু গিরিশ ঘোষ বলছেন তোর গুরু শাস্ত্রজ্ঞ বা বেদজ্ঞ পণ্ডিত বলে আমি তাকে মানি না, ওই যে সাধারণের দুঃখে তার চোখে জল চলে এলো, এই জন্য তাকে আমি ভালোবাসি। এই রোল মডেল অবলীলায় সাধারণের বন্ধু হয়ে উঠছেন। স্বামীজি যখন ফিরে আসছেন কিছুক্ষণ পর, সেই ঘরে এসে কি বলছেন আমরা মনে করতে পারি, যে এদের কথা শুনলে মনে হয় যদি 1000 বার আমাকে জন্ম নিতে হয় তবে তাই নেব, কিন্তু একার মুক্তি নিয়ে কি করব, সবাইকে সেই পথে নিয়ে যেতে হবে। দেখুন, এই তো বন্ধুত্ব না, যে একা একা হেঁটে যাব না, একবার হাতটা যখন ধরেছি শেষ অবধি ধরে থাকবো, একসাথে লক্ষ্যে পৌঁছবো। কতবার বলেছেন স্বামীজি যে আমি অশরীরী স্বর, আমার শরীর চলে গেলেও আমার কাজ বহাল তবিয়তে চলবে। কারণ
পৃথিবীতে একটি মানুষও শেষ অবধি বদ্ধ দশায় থাকা পর্যন্ত আমার এই কাজের বিরাম নেই, এই তো বন্ধুর লক্ষণ। স্বামীজির জীবনের এই ঘটনাগুলো আমাদের বারবার দেখায় যে কি অনায়াস সাবলীল যাতায়াত ছিল স্বামীজির এই বন্ধু সত্তা এবং আদর্শ সত্তার মধ্যে। এই সবই তার কাছে যেন এক একটা রূপ, কোনোটাই তার সত্তার সমগ্র জুড়ে বসে নেই। তাই প্রয়োজনে যেন জামা কাপড়ের মতো সেই রূপগুলোকে তিনি পরতেও পারতেন, আবার খুলেও রাখতে পারতেন। তিনি খ্যাতনামা গণ্যমান্য হলেও সহজেই সেই খ্যাতির পোশাক খুলে সাধারণের সঙ্গে মিশতে পারতেন, সাধারণ হয়েই। আবার কারুর বন্ধু রূপে ধরা দিয়েছেন মানে তার সব কথায় সায় দেবে না। এখন তো বন্ধুদের লয়্যালটির টেস্ট এটা যে ও আমার হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে কিনা, নাতে না বলছে কিনা, এটা না হলে বন্ধু না। কিন্তু স্বামীজি ওরকম নন। স্বামীজি যে কতবার কত বন্ধুকে একেবারে বকে ঝোঁকে পুরো বদলে দিয়েছেন তার ইয়ত্তা নেই। তাই ওই বন্ধু হিসেবে এসেছেন মানে তিনি যে সবার সব কথায় সায় দেবেন তাও নয়। যে পথ প্রদর্শক বা সেই গ্রামভারী দূরের মানুষের যে আবরণ, আমরা তো সেভাবেই আমাদের রোল মডেল, আদর্শ, মনীষী, মহাপুরুষ এই সব যে কথাগুলো বলি, বলতে বলতে আমরা কি করি, তাদেরকে দূরে ঠেলতে 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 একটা ওই দূরের নক্ষত্র করে রেখে দিই। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, মনে হচ্ছে পুজো করছি আসলে দূরে সরাচ্ছি। তো সেই দূরের মানুষের আবরণ ফেলে দিয়ে স্বামীজি সকলের বন্ধু হয়েই মিশেছেন সব সময়। আর বন্ধু হয়ে মিশতে মিশতে তিনি পথ প্রদর্শকের কাজটা করে গেছেন। তাহলে স্বামীজিকে এইভাবে জেনে, মানে বন্ধু হিসেবে, রোল মডেল হিসেবে জেনে আমরা কি করব? আবার সেই প্রশ্ন। ফাইনালি তো স্বামীজির কথা শুনতে ভাল লাগে, কিন্তু আমার কি, আমি কি পাবো? আমি পাবো যে আমি মাঝে মাঝে একটুখানি নিজেদের পরীক্ষা করে নেব যে ঠিক পথে আছি কিনা, সঠিক বন্ধুর সঙ্গে আছি কিনা, নিজে সঠিক বন্ধু হয়ে উঠতে পারছি কিনা। স্বামীজিকে বন্ধু হিসেবে পাওয়া মানে কি আর বাকি সব বন্ধুদের ত্যাগ করা? তা তো নয়। বরং এর ঠিক উল্টোটা হয় স্বামীজিকে জানলে। যেভাবে ধুলোর আবরণ পড়ে যাওয়া পেতল বা কাঁসার বাসনকে, পাত্রকে নিয়মিত মাজলে সে চকচকে পরিষ্কার হয়ে ওঠে, তেমনি নিজের মনকে যদি আমরা স্বামীজির যে মহৎ জীবন, তার উচ্চ আদর্শের পাঠে বারবার ওই ঘষে মেজে নিতে থাকি, তাহলে আস্তে আস্তে আমরা দেখব আমাদের ভেতরটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের বন্ধু বৃত্ত কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড লিস্টে আর সীমাবদ্ধ থাকছে না। আমরা পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলের বন্ধু হয়ে উঠতে পারছি, সকল জীব জগতের বন্ধু হয়ে উঠতে পারছি। স্বামীজির এই যে শক্তিদায়ী ভাবনাগুলো, তার সবচেয়ে স্বতন্ত্র বিশেষত্ব হচ্ছে যে তার কথাগুলো পড়তে পড়তে আমরা নিজেদের কোনো কোনো দুর্বলতা, অক্ষমতার কথা বুঝতে পারি, এবং কোন কোন দুর্বলতা বা অক্ষমতার পরিচর্যায় এই আহ, ভাবনাগুলো কাজে আসবে, যে প্রযোজ্য, তা স্পষ্ট বোঝা যায়। মানে স্বামীজি বলে না, ঠাকুর, মা, স্বামীজি, রবীন্দ্রনাথ, যত মহান মানুষদের কথা আমরা মনে করতে পারি, সবার ক্ষেত্রে প্রায় তাদের কথাগুলো যেন বীজের মতো। আমরা যখন তাদের কথাগুলো পাই, শুনি, পড়ি, আমরা একটা বীজ পাই, গোটা গাছটা পাই না। সেই বীজের পরিচর্যা প্রয়োজন, তারপরে গাছ আসবে। তারপর সেই গাছ চারা থেকে বেড়ে বেড়ে মহিরু হবে। প্রথমে আমরা বীজটা পাই। যে এই যে বীজ বা এগুলোকে আমরা, তাদের কথাগুলোকে আমরা বলি সিদ্ধান্ত বাক্য। এই সিদ্ধান্ত বাক্যগুলো যতটা সাধারণ অর্থে স্মরণ মননের জন্য, ততটাই আবার
আমাদের বিশেষ বিশেষ প্রতিবন্ধকতার ওষুধ হিসেবে সেগুলো প্রযোজ্য। এই সিদ্ধান্ত বাক্যগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা, আত্মীয়তা অনুভব করার প্রথম শর্ত হলো যে আমাদের মধ্যে একটা আত্মসমীক্ষার মনোভাব থাকতে হবে। নিজেদের মানসিক বা চারিত্রিক প্রতিবন্ধকতা সম্বন্ধে সচেতন হওয়া, সেগুলো স্বীকার করার মতো সৎ হওয়া, এইটা থাকতে হবে। প্রাথমিকভাবে এটুকু প্রয়োজন। এবার তাদের ওই সিদ্ধান্ত বাক্যগুলোকেই নিজেদের উদ্দেশ্যে আমরা যদি প্রশ্নের আকারে ছুড়ে দিই, একটা বেশ মজার জিনিস হয়। যেমন ধরা যাক, উদাহরণস্বরূপ ঠাকুর বলছেন যে কারো অনিষ্ট করতে নেই, কিন্তু মাঝে মধ্যে ফোঁস করতে জানতে হয় অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করার জন্য। এবার আমি নিজেকে প্রশ্ন করতে পারি যে আমি কি প্রয়োজন মতো ফোঁস করতে পারছি, না সব দেখেও মুখ বুজে বসে থাকছি, নাকি ফোঁস করার নামে আমি কারোর অনিষ্ট করতেও পিছপা হচ্ছি না, আবার অনিষ্ট করে কারোর দুর্দশা দেখে মজাও পাচ্ছি। যদি আমার মন সৎ হয়, এর সঠিক উত্তর আমি আমার ভেতরেই পাবো, বাইরে থেকে কেউ বলবে না, কারুর বলার সাধ্য নেই, এই ভেতরে আছে, নাই জানতে পারবে। সেইটা যদি হয় আমার প্রতিবন্ধকতা, সেইটা যদি হয় আমার রোগ, সেই রোগ সারানোর সুযোগও আসবে। এই সিদ্ধান্ত বাক্যগুলো একাধারে রোগের নির্ণায়ক এবং ওষুধ স্বরূপ। যদি প্রশ্ন আকারে করি তাহলে রোগ নির্ণয় করা যায়, যে এক্ষুনি দেখালাম। আর উপদেশ আকারে যদি আমরা পড়ি তাহলে সেটা ওষুধ, ওষুধ চেনা যায়। ঠাকুরের কথাটাই প্রশ্ন আকারে করলে আমি বুঝতে পারছি আমার মধ্যে সেই জিনিসটা আছে কি নেই। আর যদি উপদেশ আকারে পড়ি, এইটা আমাকে পালন করতে হবে, এই রকম ভাবে আমি ওষুধটা পাচ্ছি। তবে ওষুধ চেনাই মূল কথা নয়, আসল কাজ হলো ওষুধের যথাযথ প্রয়োগ ঘটিয়ে আরোগ্য লাভ, সেটাই তো লক্ষ্য থাকে। রোগ থেকে নিরোগ হওয়া বা আরোগ্য লাভ, এটা তো একটা প্রক্রিয়া, এটা তো একটা প্রসেস, মুহূর্তের ঘটনা তো নয়। ধরা যাক আমি, আবার কথার কথা উদাহরণ, আমি নিজেকে খুব বড় শিব ভক্ত ভাবি। আমি রোজ কপালে ভস্ম মাখি এক গাদা, সোমবার করে শিবের মাথায় জল ঢালি। এমন সময় আমি স্বামীজি সেই কথাটা পড়লাম, কি জীবের মধ্যে শিব দর্শন করে যে সেই জীবের সেবা করে, সেই শিবের প্রকৃত ভক্ত। আর যে তা দেখতে পায় না, সে যতই তীর্থে যাক আর ফুলমালা দিয়ে শিব পূজা করুক, সে কোনোদিনই শিবের প্রকৃত ভক্ত নয়। এবার আমার মধ্যে যদি আত্মসমীক্ষার স্বভাবটা থাকে, তবে আমি নিজেকে প্রশ্ন করতে পারি যে আমি কি প্রকৃত শিব ভক্তের মতো জীবের শিবকে দর্শন করি। ধরা যাক আমার মধ্যে সততাও আছে, আমি উত্তর পেয়ে যাবো যে না, জীবের মধ্যে শিব দর্শন করে আমি তার সেবা করি না। হয়তো আমি এটাও বুঝলাম যে এখনো আমি প্রকৃত শিব ভক্ত হয়ে উঠতে পারিনি, এটা আমার প্রতিবন্ধকতা। আমি যদি আমার আদর্শ আইডিয়াল হিসেবে রাখি, আমি শিব ভক্ত, আদর্শ শিব ভক্ত হব, শিব ভক্ত হওয়ার পেছনে এই আমার প্রতিবন্ধকতা, যে আমি এখনো জীবের মধ্যে শিবকে খুঁজে পাই না। তাহলে এই প্রতিবন্ধকতার ওষুধ কি হবে? জীবে প্রেম, স্বামীজির কথা, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবের মাঝে শিব দর্শন, স্বামীজির উপদেশ। কিন্তু এবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যে ওষুধের প্রয়োগ ঘটিয়ে আরোগ্য লাভ। এখানে আমাদের এতটা এসে ভাবুন, এতটা লম্বা পথ এসে এইখানে আমাদের অনেকের খামতি থেকে যায়। ওষুধ আমাদের প্রায় সবার কাছেই আছে, বাণীও রচনা, কথামৃত, এমন কোনো বাড়ি নেই প্রায় যেখানে নেই। সবার কাছে ওষুধ আছে, প্যারাসিটামল তাকে পড়ে আছে, হাতে নেড়ে চেড়ে আমরা তাদেরকে দেখছি, পড়ছি তো, চোখে পড়ছে কথাগুলো, চোখ দিয়ে ভেতরে একটু একটু যাচ্ছে প্রায় সকলেরই। ওষুধের মতো গিলেও ফেলছি, তাকে বারবার করে পড়ছি। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে সবার পায়, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। সব বলে চলেছি, মুখস্থ। ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছনো অব্দি থেমো না, মুখস্থ। কিন্তু ওই মরমে কিছুতেই এইসব আর বসছে না গিয়ে।
কিন্তু সেজন্যই মানে ওষুধটা ভেতরে অবধি যেতে পারে, কিন্তু ওষুধকে কাজ করার জন্য তো একটুখানি অনুকূল একটা পরিবেশ আমাকে দিতে হবে, সেই দায়িত্বটাও আমারই। এই কথাটা আমরা কোথাও ভুলে যাই অনেক সময়। মানে ডায়াবেটিসে আক্রান্ত কোনো মানুষের ঘরে যত ওষুধই থাক, যদি সেই ঘরে তার প্রিয় হাজার রকম মিষ্টি রাখা থাকে, তবে অন্য ওষুধ থাকা না থাকা এক ব্যাপার সেই ঘরে। যদি হোমিওপ্যাথি ওষুধ খেয়েই আমি তারপর তেঁতুলের টক খেতে যাই, তবে সে যত ধন্বন্তরী ডাক্তারই আমাকে হোমিওপ্যাথি ওষুধটা দিক না কেন, সে ওষুধ কাজ করবে না। দুধ অপূর্ব গুণসম্পন্ন জিনিস, লেবু অপূর্ব গুণসম্পন্ন জিনিস, দুধের পর লেবু খাবো কি হবে? দুধের গুণাবলী তো কার্যকরী হবেই না, ওর সাংঘাতিক অম্বল হবে। অর্থাৎ দুধও নিজের কাজ করতে পারছে না, লেবুও নিজের কাজ করতে পারছে না, অথচ দুটোই প্রচন্ড গুণসম্পন্ন জিনিস। তাই ওষুধ নিজের কাজ করার মতো অনুকূল পরিস্থিতি পাচ্ছে কিনা তা খেয়াল রাখা এবং সেই পরিস্থিতি দেওয়ার দায়িত্ব আমার। তবেই বন্ধু রোল মডেল হতে পারবে, রোল মডেল বন্ধু হতে পারবে, তবেই আরোগ্যের প্রক্রিয়া শুরু হবে। তাই মানসিক বা চারিত্রিক প্রতিবন্ধকতার ক্ষেত্রেও ওষুধকে কাজ করার জন্য অনুকূল পরিস্থিতিটা দিতে হবে। যেমন আমি যদি আজ কৃপণ হই এবং কৃপণ থেকে উদার হতে চাই, তবে জীবনের যে সকল ঘটনা ঔদার্যের প্রচার করছে আমার সামনে, তাদের সংস্পর্শে আমাকে একটু বেশি থাকতে হবে। এবং এতদিন যে সকল কার্পণ্য চর্চা করা বৃত্তের অংশ হিসেবে আমি জ্ঞাতে বা অজ্ঞাতে যুক্ত ছিলাম, সচেতন ভাবে আমাকে তার থেকে দূরে যেতে হবে। অবশ্য একবার সত্যি সত্যি যদি সৎ পথে আমাদের চলার ভাবনা আসে, সৎ পথে যদি আমরা আকৃষ্ট হই, অসৎ পথে মানে যাওয়ার না যাওয়ার চেষ্টা আলাদাভাবে আমাদের আর করতে হয় না। সেই ঠাকুরেরই তো কথা যে পূর্ব দিকে হাঁটতে শুরু করলে পশ্চিম আপনা আপনি দূরে চলে যায়। তেমনই সৎ পথে একবার মন এলে অসৎ পথও ক্রমে আমাদের অপ্রিয় হয়ে ওঠে। কিন্তু ওই সাবধানতা অবলম্বন করতে হয়। আমাদের মানব মনের স্বাভাবিক গতি হচ্ছে এই নিচের দিকে। মা বলতেন যে মন জলের মতো গড়িয়ে যাবে তাকে ধরে না রাখলে, কোনোদিন ওপরে উঠবে না নিজের চেষ্টায়। তাই একবার সৎ পথে যাওয়ার যদি টান আসে, দ্বিগুণ উদ্যমে সেই পথ আঁকড়ে ধরতে হয়। প্রথম প্রথম একটু নিয়ম করে সৎ ভাবনা সৎ চিন্তার চর্চা করতে হয়। যত চর্চা করব তত বেশি সময় জুড়ে মনের মধ্যে সেই চিন্তাগুলোই বাস করবে। তার ফলে কি হবে? ততই অন্য কোনো অসৎ চিন্তা আমার মনে ঢোকার সুযোগই পাবে না, কোনো অপ্রিয় চিন্তা আমার মনে ঢোকার সুযোগ পাবে না। তারপর একটা সময় আর সচেতন ভাবে এটুকুও করতে হবে না, মন স্বাভাবিক নিয়মেই সৎ পথে চলতে থাকবে। তাকে বাইরে থেকে কোনো অপশক্তি প্রভাবিত করতে পারবে না, তার স্খলন ঘটাতে পারবে না। এবং এভাবেই আমি আমার অন্তরের যে কোনো প্রতিকূলতা প্রতিবন্ধকতা থেকে আরোগ্য লাভ করতে পারবো। সেই আরোগ্যের অবস্থাই হলো মানুষের শ্রেষ্ঠতম অবস্থা, আনন্দময় অবস্থা। আমরা তো ওই একটি জিনিসের জন্যই জীবন কাটিয়ে দিচ্ছি। কি চাইছি আমরা জীবনের মধ্যে থেকে? একটি জিনিস, যে যা কিছু করছি, যা কিছু আমরা ফাইনালি অল উই আর লুকিং ফর ইজ আনন্দ। এই আনন্দের জন্য এত ছোটাছুটি গুঁতোগুতি মারামারি কাটাকাটি। স্বামীজি বলছেন, নদীর ধারে বসে বিলাপ করছো, আমি তৃষ্ণার্ত, আমাকে কেউ জল দিচ্ছে না, কি কপাল তোমাদের। আনন্দ এখানেই উপস্থিত, তোমার ভেতরে, আমাদের ভেতরে, শুধু যদি ঠিক জায়গায় আমরা পোক করতে জানি। তাই স্বামীজির সাথে এই আলাপগুলো যেন আমাদের চলতে থাকে। স্বামীজির সঙ্গে আলাপ কিভাবে সম্ভব? এই এই ধরনের আলোচনার মধ্যে দিয়ে তো বটে, সে কথায় হোক লেখায় হোক। তবে স্বামীজির সঙ্গে আলাপ করার সবচেয়ে সোজা পথ আজও কিন্তু স্বামীজির বাণী ও রচনা এবং স্বামীজির পত্রাবলী পড়া। স্বামীজি তার স্থূল দেহ ত্যাগ করেছেন দীর্ঘদিন, কিন্তু তার এই লেখালেখি রয়ে গেছে। এগুলোকে আমরা কিন্তু বলি তার অক্ষর শরীর।
খুব সুন্দর কথা। আমার খুব ভাল লাগে এই শব্দটা, অক্ষর শরীর। এই শব্দগুলো যেন স্বামীজির শরীর হয়ে উঠেছে। এই লেখাগুলো পড়া ওরকম ভাবে শুধু ভাবলে হয় না যে কয়েকটা ছাপার অক্ষরে লেখা প্রবন্ধ, নিবন্ধ, বক্তৃতা, চিঠিপত্র পড়ছি। না, স্বামীজিকে পড়ছি, স্বামীজির সাথে কথা বলছি। এবং একটুখানি ধৈর্য নিয়ে পড়া, সময় নিয়ে পড়া, রিল দেখার মানসিকতা নিয়ে না পড়া। 30 সেকেন্ডে স্বামীজির কাছ থেকে বিশেষ গল্প আমরা পাবো না, একটু সময় দিতে হবে। ওই সমস্ত শক্তি তার এখন নিহিত ওই শব্দ অক্ষরের মধ্যে। তার রচনা পাঠ করা মানেই তার হাতটা যেন ধরে থাকা। তাই সেই অক্ষর শরীরের মধ্যে দিয়ে তিনি আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন, ইন্ডিভিজুয়ালি কথা বলেন। এটা বলার জন্য বলছি না, এটা আজকে স্বামীজির ছবি দিয়ে আমরা স্বামীজিকে নিয়ে কথা বলবো বলে আমার বই গেছে স্বামীজির প্রচার করতে। স্বামীজি নিজেই যা করে গেছেন, আমাদের আর একটা লোকেরও এই পৃথিবীতে দরকার নেই স্বামীজির প্রচার করান। তিনি নিজে নিজের আলোয় দেদীপ্যমান। একদম অনুভব থেকে বলছি, তিনি ইন্ডিভিজুয়ালি আমাদের সাথে কথা বলেন এই লেখাগুলোর মধ্যে দিয়ে। তাই আমরা প্রতিদিন একটু করে সময় যদি স্বামীজির সঙ্গে আলাপচারিতার জন্য রাখতে পারি, কিছুদিনের মধ্যে কিন্তু আমরা নিজেদের মধ্যেও বদলটা দেখতে পাবো। আমরা নিজেরাও যে জীবনটা এখন বাঁচছি তা থেকে ধাপে ধাপে আরো উন্নততর জীবনের পথে, উন্নততর মানুষ হওয়ার পথে আমরা এগিয়ে যাব। এবং সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে মানে যে সমস্ত মানুষের জীবন যুক্ত, যাদের ভালো থাকা খারাপ থাকা আমাদের সাথে যুক্ত, তাদের জীবনের মানও কিন্তু বদলাবে। তাই স্বামীজির কথা আমরা যেন নিয়ম করে একটু পড়ি, শুনি, সর্বোপরি অনুভব করি, ভেতরে একটুখানি রাখি এবং বলি আশেপাশের মানুষজনকে, যারা মনে হয় শুনলে যাদের একটু ভাল লাগবে। স্বামীজির সন্তান হিসেবে, স্বামীজির সৈনিক হিসেবে এটাই আমাদের একান্ত কর্তব্য। নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর বক্তব্য এবং যুগোপযোগী, সময়োপযোগী, খুব প্রাসঙ্গিক, এবং আমাদের এটা খুব দরকার আছে। কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে হ্যান্ড রেজ করলে আমরা তাদেরকে করব, আনমিউট করে দেব, হ্যান্ড রেজ করতে পারেন। আমি ততক্ষণে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বোর্ড অফ ডিরেক্টর, অ্যাডভাইজারি বোর্ড মেম্বার প্রফেসর মনতোষ দাশগুপ্ত স্যার। আমি স্যারকে ডেকে নেব এখন। নমস্কার। ডক্টর সুন্দর সফলভাবে অসাধারণ একটি বক্তব্য উপস্থাপিত করলেন। এটি আমাদের ছোট বড় প্রত্যেকের পক্ষে অনুসরণীয়। এইখানে একটি কথা শুধু আমার মনে পড়ছে, রবীন্দ্রনাথ একটি কথা কয়েন করেছিলেন, যেটি ডক্টর ঘোষ রায়চৌধুরীর কথার সঙ্গে মিলে যাচ্ছে। একজনের মধ্যেই দুটি সত্তা, তিনি বন্ধু এবং তিনি আদর্শ। এইটি করতে গিয়ে রবীন্দ্রনাথ চারিত্র কথাটা ব্যবহার করেছিলেন এবং চারিত্র পূজা একটি তার বই আছে। সেখানে যাদের কথা বলেছেন তাদেরও কিন্তু আমরা আপাত দৃষ্টিতে মনে হয় তারা কত বড়। সেখানে তিনি বুদ্ধ, যীশু খ্রিস্টকে এনেছেন। এখন তাদের পরে তারা তো বেশি দূরের, তারপর থেকে বিবেকানন্দকে যেন মনে হয় আমাদের আরো বেশি কাছের। অর্থাৎ বিবেকানন্দ দেবতা নন। বুদ্ধ, যীশু খ্রিস্ট সম্বন্ধে বলতে গেলে অনেক সময় মনে হয় তারা দেবতা, ফলে যেন বেশি দূর হয়ে যায়। কিন্তু সেইখানেও বিবেকানন্দকে, যেটা উনি বললেন, যে রবীন্দ্রনাথেরই একটি কবিতা আছে গীতাঞ্জলিতে, যে দেবতা বলে দূরে সরে থাকি
কাছে গিয়ে জড়িয়ে ধরি না। পিতা বলে সম্মান করি, কিন্তু কাছে গিয়ে কাছের মানুষ বলে জড়িয়ে ধরি না। তো সেইভাবে বিবেকানন্দকে বন্ধু বলে গ্রহণ করতে হবে। এইটি আবার কিন্তু শেখার প্রয়োজন। সত্যি বলতে কি, আমি বলি, আমার মেয়েকে বলেছি, আমাদের নাতি নাতনিকেও বলি, যে ওদের দুর্ভাগ্য হচ্ছে তাদের কাছে তো এমন কোনো মানুষ নেই যার দিকে তাকিয়ে আমরা বলতে পারি যে দেখো তুমি ওর মতো হও, কাছের মানুষ। আমরা যখন জীবন শুরু করেছি 1947-48-এর পরে, আমাদের এরকম অনেক কাছের মানুষ ছিল যাদের দেখিয়ে বাবা মারা বলতে পারতেন যে তুমি এর মতো হও। কাজেই এখন আমরা যাদের বলবো, তারা এমন কাউকে তাদের দেখাবো না যিনি নাকি তাদের কাছে অনেক দূরবর্তী মনে হয়, অর্থাৎ দেবতার আসনে বসে আছে। বিবেকানন্দ হচ্ছে এরকম একটি মানুষ যে যিনি কাছের, তাকে রক্ত মাংসের মানুষ বলে, এখানেই হচ্ছে বিবেকানন্দের বৈশিষ্ট্য। এখনো তিনি আমাদের কাছে রক্ত মাংসের মানুষ। মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের একটি রচনা আসতো একজন মহাপুরুষের জীবনী অথবা মনীষীর। তো আমরা মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছিলাম যে মহাপুরুষ কাকে বলবো আর মনীষী কাকে বলবো। তখন আমার বাংলা মাস্টারমশাই বলেছিলেন, শোনো, বিবেকানন্দ দুজনের মধ্যেই পড়ে। বিবেকানন্দ রচনা যদি তুমি তৈরি করে রাখো, তাহলে বিবেকানন্দ মহাপুরুষ, বিবেকানন্দ মনীষী। অর্থাৎ মনীষীকে দেখিয়ে আমরা বলতে পারি যে তুমি একে অনুসরণ করো। মহাপুরুষ যিনি, তাকে কিন্তু তিনি দূরবর্তী হয়ে যান। বিবেকানন্দের এইটি হচ্ছে একটি অসাধারণত্ব, যে তিনি এখনো তাকে আমরা মনে করি রক্ত মাংসের মানুষ। কাজে এই দিক থেকে দেখতে গেলে বিবেকানন্দ আমাদের অতি কাছে। কাজে আমার এই বক্তব্য খুবই ভালো লেগেছে, এবং আমি আমার নিজের তরফ থেকে এবং আমার একাডেমির তরফ থেকে আমি ডক্টর ঘোষ চৌধুরীকে একটু বোধহয় আমার